শেখ হাসিনা যেমন একজন সংগ্রামী নেত্রী থেকে একজন দানব হয়ে উঠেছিলেন, আমাদের মধ্যে কেউ কেউ আবার আমাদের কথাবার্তা, আমাদের সবকিছু রেকর্ড করে পাস করছিল। এক দফা এক দাবিতে আমরা যাবো কি যাবো না, এটা তো একটা কঠিন ডিসিশন। মানে আমি অনেক আশাবাদী ছিলাম ভাইয়া। আমার কাছে মনে হচ্ছিল এই বুঝি বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। আন্দোলনটা আমি ফলো করছিলাম, আমি টার্কিতে ছিলাম, আমি আসার পর আন্দোলনটা আমি ফলো করছিলাম। যখন আবু সাইদের মৃত্যু হলো, ডেফিনেটলি সেটা আমাকে নাড়া দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র আসলে এত নির্লজ্জ হয়ে গেছে যে আম, আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক, সেই বন্দুকের গুলি দিয়ে আমাদেরকে গুলি করা হচ্ছে, যেখানে আমাদেরকে রক্ষা করা তাদের দায়িত্ব ছিল। সেটা আমাকে কষ্ট দিয়েছে ভীষণভাবে, আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছি। কিন্তু যেই দিন আসলে রিয়া গোপের গুলি লাগে, এবং রিয়া গোপ কিন্তু 6 দিন 7 দিন বেঁচে ছিলেন, সো বাচ্চাটা যখন মারা গেছে, আমার আমার তখন মনে হচ্ছে যে ওই বাচ্চাটার জায়গায় আসলে আমার মেয়ে থাকতে পারতো। কারণ আমার মেয়ে আমার বাবার সাথে, এটা আমার বাবার বাসা, সো ওরা ছাদে যায় খেলতে। সো বাচ্চাটা ছাদে খেলতেছিল, 6 বছরের একটা বাচ্চা। তো হেলিকপ্টার থেকে শুট করা হচ্ছে এবং বাচ্চাটা মারা গেছে। তো এরপরও আমরা বাসায় বসে আছি, কিছুই করতেছি না। এন্ড আমি কিভাবে করব, আমি যে রাস্তায় যাব, কার সাথে যাব, কি বলবো, কি আমি আসলে কি করবো আমি বুঝতেছিলাম না। বাট আমাদের একজন ডিরেক্টর আছেন আকরাম খান, আকরাম ভাই আমাদের গ্রুপে লিখলেন, আমাদের একটা মিডিয়া গ্রুপ আছে, যে আমাদের স্টুডেন্টের পাশে দাঁড়ানো উচিত। আমি ওনাকে পার্সোনালি টেক্সট করলাম যে আমি আমি যেতে চাই আপনার সাথে। তো উনি বলছে যে আপনি আমাকে চিনেন না, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় নাই। আমি চিনি ওনাকে, উনি আমাকে চিনে, কিন্তু ওইভাবে পরিচয় নাই। তো বলছে তারপর আপনি আমার সাথে যেতে চাচ্ছেন, আপনি গ্রুপে লিখছেন না কেন? আমি বললাম ভাইয়া, বলা যায় না কে কখন এটা স্ক্রিনশট নিয়ে কাকে পাঠায় দেয়। বলে আপনি সাহস করে গ্রুপে লিখেন। তারপরে আমার সাথে সাথে সব ইয়াং যারা আছে, ডিরেক্টর, মানে আর্টের, কস্টিউমের, অনেক অনেক লোকজন আমাদের মিডিয়ার, ওরা দেখলাম যে সাথে সাথে অনেক রেসপন্স করা শুরু করলো, যে ইয়াং যারা, যে হ্যাঁ আমরাও যেতে চাই, এবং কিছু সিনিয়র ডিরেক্টর আছেন তারা রেসপন্স করা শুরু করলো, এবং আমরা খুব ইমিডিয়েট একটা মিটিং করলাম 29-30। একেএস অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস 31 তারিখে আমাদের ব্যানার প্ল্যাকার্ড লেখা হলো, এবং সেগুলোর টেক্সট সবাই মিলেই নির্ধারণ করলো, যারা আরো সিনিয়র যারা ছিলেন তারা মিলে। এবং আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হলো, থ্রেট করা হলো। প্রথমে বুঝানো হয়েছিল, তারপরে থ্রেট করা হলো যে আমাদেরকে মামলা দেওয়া হবে, রাষ্ট্রদ্রোহী কাজ করছি আমরা, আমরা সন্ত্রাসীদেরকে সাহায্য করছি। তারপরে আসলে আমার কাছে তখন মনে হয়েছে যে, এবং আমাকে আরেকটা ঘটনা ভীষণ নাড়া দিয়েছে। যখন যারা এসএসসি পরীক্ষার্থী ছিল, ওরা যে পরীক্ষা বাদ দিয়ে রাস্তায় নেমে গেল, বলল যে আমরা পরীক্ষা দিব না আমাদের বন্ধুদেরকে না ছাড়লে, কারণ গণগ্রেফতার হচ্ছিল। আমার মনে হচ্ছে এই বাচ্চাগুলা যাদের ফিউচার এখনো পুরো অনিশ্চিত, যারা ছোট বাচ্চা, ওরা চিন্তা করতেছে না ওদের জীবনের কথা, আর আমি বাসায় বসে বসে চিন্তা করতেছি। এত স্বার্থপর, এত আমার ভিতরে মানবিক কোনো বোধ কাজ করতেছে না। আমি জাস্ট আরামে আছি বলে আমার আমার বিবেক কোনোভাবে নাড়া দিচ্ছে না। তো তখন আমি ওদের সাথে আসলে জয়েন করি, এবং আমাদের ওই সময় যেটা ছিল 1 তারিখে 9 দফা দাবি স্টুডেন্টরা দিয়ে দিয়েছিল। তো তখন অনেকেই কিন্তু এগ্রি করে নাই, আমাদের সিনিয়ররা বলছে যে আমরা স্টুডেন্টদের সাথে থাকবো, কিন্তু আমরা 9 দফার সাথে একমত হব না। কারণ 9 দফা দাবির মধ্যে ছিল যে যে প্রধানমন্ত্রী ছিলেন তাকে সরাসরি না ক্ষমা চাইতে হবে। সো ক্ষমা চাইতে হবে এটাই তারা রাজি হচ্ছেন না, সেখানে পদত্যাগ তো পরের কথা। তো ক্ষমা চাইতে হবে না, এটাতে তারা রাজি হন না, এবং আমাদের মধ্যে কেউ কেউ আবার আমাদের কথাবার্তা, আমাদের সবকিছু রেকর্ড করে পাস করছিল, আহ, মানে তাদেরকে, সরকার পক্ষকে। তো এরকম করে যাই হোক, এই ঘটনা তো ঘটলো। আমরা অগস্টের 1 তারিখে গেলাম, এবং আমাদের মানে আমরা সবাই মিলে গিয়েছি, এবং আমি সবচাইতে বেশি আসলে মনে করতে চাই সেই সব তরুণদেরকে, যারা আসলে আমাদের এই ওই দিনের সমাবেশটাকে সফল করেছে। কারণ ওরা না থাকলে এটা হতো না, এবং মিডিয়ার এমন এমন মানুষ এসেছে যেগুলো মানুষ কখনো কল্পনাও করেনি। আমরা কেউ ভাবি নাই এত মানুষ আসবে।
তারপরের দিন গ্রহযাত্রায় যাওয়ার একটা কনফিউশন ছিল, এটা সত্যি, যে যাবো কি যাবো না, কারণ ওইখানে তো স্যার সরাসরি এক দফা এক দাবি। হ্যাঁ, সো এক দফা এক দাবিতে আমরা যাবো কি যাবো না, এটা তো একটা কঠিন ডিসিশন, মানে এটা তো সরাসরি এখন আমি মানে ফাইট করছি। তো আমি আমিরুল ভাই আছেন, আমিরুল রাজীব, ওনাকে ফোন করলাম। ওনাকে আমার এই কয়েকদিনের মিটিং মিছিলে আমার ওনাকে একটু বিশ্বস্ত মনে হয়েছে বা বুদ্ধিমান মনে হয়েছে যে আমি এই জায়গার বুদ্ধিটা ওনার থেকে নিতে পারি। তারপর আমি ওনাকে ফোন করলাম, ফোন করে আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি কি করব। তো তখন উনি বলছে যে দেখেন পাথন, আপনার জীবন, আপনি কি করবেন আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু মানুষের সাথে একবার মিশে যেয়ে দেখেন, জনগণের কাতারে নিজেকে নামিয়ে দেখেন। এটার যে আনন্দ, এটার যে তৃপ্তি, সেটা আপনি কোনো কিছু দিয়ে পাবেন না। একবার নিজেকে জনগণের কাতারে নামায় দেখেন। এন্ড তারপরে তো 5 তারিখ আসলো। 5 তারিখ সকালবেলা ভয়ঙ্কর ছিল। মানে সবাই তো 5 তারিখ দুপুরের পর থেকে চিন্তা করে, কিন্তু 5 তারিখ সকালে যারা আসলে সত্যি সত্যি ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসলে মানে গণভবনের দিকে আসছিল, তাদের সাহসটা একবার ভেবে দেখেন। মানে 5 তারিখে যে কিছু হয়ে যেতে পারতো। মানে যদি আল্লাহ না করুক, আমাদের আর্মি চিফের কাছে আমরা গ্রেটফুল যে উনি তখন মানে ওইভাবে সচেতনভাবে একজন মানে মানুষের মতো সিদ্ধান্ত নিয়েছেন, একজন সেনা প্রধানের মতো সিদ্ধান্ত নিয়েছেন যে উনি শুট করবেন না। কিন্তু উনি যদি আল্লাহ না করুক, ওনার যদি মনে হতো যে উনি অর্ডারটা পালন করবেন শুট করার, তাহলে ওই দিন কি হতো? মানে রাস্তায় লাশ আর লাশ থাকতো, কারণ রাস্তায় তো মানুষ মানে কিলবিল করছে, কাকে রেখে কাকে মারবে, সবাইকে মেরে ফেলতে হতো। সো ওইটা খুব ভয়ঙ্কর ছিল। এবং ওই জায়গাটা পার হয়ে তারপরে তো 11:30 মানে 12:30 1টার দিকেই সবার মধ্যে জানা শুরু হয়ে গেছে যে হাসিনা পালাইছে পালাইছে, and সবাই চিৎকার করতেছে, কান্না করতেছে, সবাই সবাইকে হাত করতেছে। মানে ওইটা অন্যরকম একটা অনুভূতি ছিল। এবং আমি সারা শহর রিক্সা দিয়ে ঘুরলাম, তারপরে বাসায় ফেরত আসলাম। আমি কয়দিন না ঘুমাই নাই, খাই নাই। হ্যাঁ, তো আম্মুকে আমি ফোন করছি, আম্মু পোলাও রান্না করো। এন্ড দেন আমি বাসায় এসে সন্ধ্যার সময় পোলাও খাইছি। পোলাও খেয়ে তারপরে ঘুমাইছি, কারণ আমার ঘুম আসতেছিল না। এন্ড তারপরে তো শুরু হইলো 5 তারিখ থেকে অরাজকতা। এন্ড তারপরে মানে 5 থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের মানুষ যেইভাবে দেশটাকে ওন করছে, আমি অনেক আশাবাদী ছিলাম ভাইয়া। আমার কাছে মনে হচ্ছিল এই বুঝি বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তখনও একটা খুব আশা ছিল আমার। বাট ওনারা আমাকে অনেকভাবে হতাশ করেছেন। আমি অনেক কষ্ট পেয়েছি ওনাদের আচরণে। কিন্তু এখন কিভাবে হবে আমি জানি না, কারণ আমার কাছে এখন মনে হয়েছে যে এক সরকার গিয়ে আরেক সরকার এসেছে। এবং মানে ধরেন ওই করাপশন, ওই মানে ব্যুরোক্রেসি, ওই ওই সবকিছু মানে সবকিছু রয়ে গেছে। মানে কোনো কিছু চেঞ্জ হয় না, শুধু গভর্নমেন্টটা চেঞ্জ হচ্ছে। এবং ওই মানুষগুলোর পরিবর্তন হয়ে যে অন্য মানুষগুলো আসছে, তারা কিন্তু একই ধরনের মানুষ। মানে এমন না যে ধরেন শেখ হাসিনা চলে গিয়ে তারেক রহমান আসছেন, এত পরিবর্তন না কিন্তু। মানে শেখ হাসিনা যেমন একজন সংগ্রামী নেত্রী থেকে একজন দানব হয়ে উঠেছিলেন, সেই সেই জায়গা থেকে আরেকজন প্রধানমন্ত্রী আসছেন যে আসলে এত বছর দেশের বাইরে ছিলেন এবং এমন একটা দেশে ছিলেন সেখানে সে আসলে তার তার যে মনন, তার যে মানে কি বলবো, তার যে বিশ্বাস, তার যে চিন্তা চেতনা, সবকিছুর যে পরিবর্তন ওখানে ঘটেছে, সেটা দিয়ে সে কিন্তু একটা একদম পরিবর্তিত একটা মানুষ হয়ে বাংলাদেশে ফেরত আসছেন। তো সেখানে একটা দানবের সাথে একটা মানবিক গুণ সম্পন্ন মানুষের ক্ষমতার এই ব্যালেন্সটা কিভাবে হবে আমি জানি না আসলে। মানে এটা নিয়ে আমার মাঝে মধ্যে শঙ্কা হয় যে আমরা তো আসলে দানবে শোষিত হওয়ার জন্য অভ্যস্ত, আমরা কি একটা মানুষ দিয়ে গণতান্ত্রিক একটা সিচুয়েশনে থাকতে অভ্যস্ত কিনা।